আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা এতটা ইম্পোর্টেন্ট যে আপনি যদি এক্সেল শিখতে চান অথবা পাওয়ার বিআই শিখতে চান অথবা আপনি যদি পাইথনের কোনো ভিজুয়ালাইজেশন লাইব্রেরি যেমন ম্যাটপ্লটলিব, তারপরে হচ্ছে পাইপ্লট, প্লটলি, সিবর্ন এইগুলা যদি শিখতে চান তখনও আপনার এই চার্টের ধারণা থাকা আত্মবশ্যক। ডেটা ভিজুয়ালাইজেশন করব আর চার্ট আমরা ইউজ করব না, এটা আসলে আমরা ভাবতেই পারি না। ঠিক আছে? তো আমরা এভাবে বলতে পারি যে ডেটা ভিজুয়ালাইজেশনে চার্ট এর কোনো বিকল্প নাই। ওকে? তো আমরা আসলে ভিজুয়ালাইজেশন কেন করি? এটা আমাদের আগে জানতে হবে। যে কারণ হচ্ছে যখন আমরা আসলে ছোট ডাটা নিয়ে কাজ করি, তখন সেটার ভ্যালু দেখে আমরা বুঝতে পারি এই ডেটাটা আমাদেরকে আসলে কি বলতে চাচ্ছে। কিন্তু যখন আসলে আমাদের কাছে অনেক বড় ডেটা থাকে টেবুলার ফর্মে, ওই ডেটাগুলা আমরা আসলে শুধুমাত্র ওই নিউমেরিক কলাম বা কিছু কলাম দেখে আমরা আসলে বিস্তারিতভাবে ওই ডেটার উপরে অ্যানালাইসিস করতে পারি না যে এটা অ্যাকচুয়ালি আসলে কোন দিকে এটার আসলে প্রবণতা বা এটা কি বোঝাচ্ছে, এটা আমরা আসলে বুঝে উঠতে পারি না। ওকে? তো এই জন্য আমাদের আসলে ভিজুয়ালাইজেশন দরকার। তো ভিজুয়ালাইজেশন করতে গেলে অবশ্যই আমরা সেই ডেটাগুলোকে কোনো চার্ট বা গ্রাফের মাধ্যমে তো ভিজুয়ালাইজেশন করব। এই জন্য আমাদের আসলে কি টাইপের চার্ট আছে সেইগুলা সম্পর্কে আগে ধারণা নেওয়া উচিত। তো এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এই যে টাইপ অফ চার্ট সম্পর্কে ধারণা দিব, এগুলা মানে একদম বেসিক টু অ্যাডভান্স। আপনি আশা করতেছি বাংলায় এরকম ভিডিও আর কোথাও খুঁজে পাবেন না। ওকে? তো একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন আর একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ খুবই ইম্পর্ট্যান্ট টপিক। আপনি যদি এটা একবার বুঝে যান তাহলে আপনি এক্সেল, পাওয়ার বিআই বা যে কোনো রকমের ভিজুয়ালাইজেশন যখন আপনি করতে যাবেন আপনার এগুলো নিয়ে আর কনফিউশন ক্রিয়েট হবে না। ওকে? আচ্ছা। তো সবার আগে আমি বলে নেই যে আমরা যেহেতু ডেটাকে ভিজুয়ালাইজেশন করব, সেহেতু আমাদের জানতে হবে যে ডেটাতে আসলে কি থাকে। তো আমরা যদি একটা ডেটা দেখি, এটা একটা ডেটা সেট। আচ্ছা, এখানে কি আছে? একটা টেবিউলার ফর্মে কিছু ডেটা আছে, যেমন এখানে নেম আছে আর তাদের ফেভারিট কালার এখানে দেয়া আছে ডান রাইট সাইডে। ওকে? তো এটা একটা টেবিল, এটা আমরা এটাকে আমরা ডেটা সেটও বলতে পারি। ওকে? আচ্ছা, এখন এই ডেটা সেট থেকে আমরা কি করব? ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করব। এখন দেখেন তো এই ডেটা সেটে আমরা কি পাই? আমরা এখন আপনারা বলবেন, যাদের ধারণা আছে তারা বলবেন যে এই ডেটা সেটে তো শুধুমাত্র আমরা হচ্ছে ২টা কলাম দেখতে পাচ্ছি বা ২টা ভেরিয়েবল দেখতে পাচ্ছি। তাই না? একটা নেম ভেরিয়েবল আর একটা হচ্ছে ফেভারিট কালার ভেরিয়েবল। আচ্ছা, তাহলে প্রত্যেকটা কলামকে আমরা ভেরিয়েবল বলি। ওকে? আচ্ছা, আর এখানে কিছু রো দেখতে পাচ্ছি। তো রো ওয়াইজ প্রত্যেকটা পার্সনের ডেটা দেখতে পাচ্ছি আর ভেরিয়েবল ওয়াইজ বা কলাম ওয়াইজ আমরা ওই রিলেটেড ডেটা দেখতে পাচ্ছি। যেমন এখানে পার্সন নেম, এই যেটা নেম সেখানে আমরা শুধু নেম দেখতে পাচ্ছি। আর যেখানে ফেভারিট কালার সেখানে শুধুমাত্র আমরা কালারের নামগুলা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই যে ডেটা সেট নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা যেটাকে ভাগ করব, মানে এই চার্টগুলাকে ভাগ করব, তাহলে আমরা এই ভেরিয়েবলের উপর ভিত্তি করে আসলে আমরা চার্টগুলাকে ভাগ করব। ওকে? তো আমরা মেনলি যেহেতু এই ডেটাগুলো দিয়ে বা আমরা যেই চার্টগুলো আঁকবো এটা দিয়ে আমরা কি করব? ডেটা অ্যানালাইসিস করব। তাহলে আমি যদি আপনাদেরকে এইভাবে বলি যে ডেটা ভিজুয়ালাইজেশন আমরা কেন করি? আপনারা বলবেন ডেটা অ্যানালাইসিসের জন্য, তাই না? এখন ডেটা অ্যানালাইসিস আমরা কিসের উপর ভিত্তি করে করি? সেটা অবশ্যই তাহলে বলবেন ভেরিয়েবলের উপর ভিত্তি করে, অথবা হচ্ছে ওই যে কলামের উপর, ওই একই তো ব্যাপার, কলামের উপর ভিত্তি করে। এখন অনেক সময় আমাদেরকে একটা কলাম নিয়ে কাজ করতে হবে, অনেক সময় আমাদেরকে ২টা কলাম নিয়ে কাজ করতে হবে, অনেক সময় আমাদেরকে ২ এর অধিক কলাম নিয়ে কাজ করতে হবে। তাই না? তো এই যে কয়টা কলাম নিয়ে কাজ করতেছি সেইটার উপর ভিত্তি করে আমরা এই অ্যানালাইসিসকে ৩ ভাবে ভাগ করতে পারি। ওকে? প্রথমটা কি বলতেছে যে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। এখানে কি? একক ভেরিয়েবলের বিশ্লেষণ। কারণ এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল বা একটা কলাম নিয়ে আমরা আলোচনা করব। এরপরে বলা হয়েছে এখানে যে বাইভেরিয়েন্ট অ্যানালাইসিস। ওকে? তো এখানে আমরা যখন ২টা কলাম নিয়ে চার্ট বানাবো তখন সেটাকে আমরা বলবো যে বাইভেরিয়েট অ্যানালাইসিস। যখন আমরা ৩টা বা তার অধিক কলাম নিয়ে অ্যানালাইসিস করব তখন সেটা মাল্টিভেরিয়েট অ্যানালাইসিসের আন্ডারে চলে যাবে। ওকে? আমরা এখন পর্যন্ত অ্যানালাইসিসের মধ্যে আছি, আমরা এখন পর্যন্ত গ্রাফে বা চার্টের দিকে যাই নাই। আমরা জাস্ট জানলাম যে ভেরিয়েবলের উপর ভিত্তি করে অ্যানালাইসিস কয় ধরনের হয়ে থাকে। ওকে? তো যখন একটা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব
বা অ্যানালাইসিস করব তখন সেটা ইউনিভেরিয়েট, দুইটা হলে বাইভেরিয়েট অ্যানালাইসিস, আর তার বেশি হলে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। ওকে, এইবার আমরা আরেকটু নিচে যাই, দেখব সেটা হচ্ছে যখন আমরা একক ভেরিয়েবল নিয়ে কাজ করব বা ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করব, তখন সেখানে আমরা বেশিরভাগ সময় কি পাবো, গড় পাবো, মোড পাবো, মধ্যম পাবো। এটা আমি জাস্ট আপনাদের বললাম, এটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো, বা পরবর্তীতে আপনি যখন এই জিনিসপত্র নিয়ে কাজ করবেন তখন আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। ওকে, তারপরে বাইভেরিয়েটের ক্ষেত্রে কোরিলেশন, তারপর হচ্ছে স্ক্যাটার প্লট, এগুলো আসে। আর মাল্টিভেরিয়েট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের রিগ্রেশন আসে, তারপর হচ্ছে ক্লাস্টার অ্যানালাইসিস আসে, ওকে, পিসিএ আসে। এগুলো আমরা পরে জানবো, জাস্ট আমি আপনাদের আসলে বলে রাখলাম, ওকে, যেন পরবর্তীতে আপনারা রিকল করতে পারেন। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, সেইটা আমরা খুব ভালোভাবে এর প্রত্যেকটা জিনিস আলোচনা করব। আচ্ছা, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিভেরিয়েটের দুইটা টাইপ আছে। একটা হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল, আর আরেকটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এখন এটা আসলে কেন হলো, এরকম হলো কেন, ইউনিভেরিয়েটের আবার টাইপ কেন আসতেছে, আমি যদি আপনাদেরকে দেখাই ডেটা সেট আসলে কেমন হয় দেখেন। এইখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো, শুধুমাত্র একটা কলাম না, এজ নামে একটা কলাম দেখতে পাচ্ছেন। এখানে কিছু মানুষের এজ দেওয়া আছে, কারোর বয়স 27, কারোর বয়স 24, 28, 33, 24, 24, 33, 29, এরকম বয়স দেওয়া আছে। তো এখানে জাস্ট একটা কলাম বা একটা ভেরিয়েবল আছে, আর সেটা কি, এটা নিউমেরিক্যাল ভেরিয়েবল। নিউমেরিক মানে তো আমরা বুঝতেই পারতেছি যেগুলো আসলে সংখ্যা, সংখ্যা জাতীয় যেই মানে ভ্যালুগুলো থাকে, সেটা হচ্ছে আমাদের নিউমেরিক। আচ্ছা, এখন অনেক সময় আমরা পাবো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কেমন দেখেন, এইখানে আপনার কোথাও কি ওই সংখ্যা টাইপের জিনিসপত্র আছে? যদি আমি এই যে ফেভারিট কালার এটা বলি, এখানে কি কোনো কোথাও সংখ্যা আছে? এগুলো জাস্ট নাম দেয়া আছে, কোনো একটা কালারের নাম, তাই না? রেড, গ্রিন, ব্লু, এভাবে কালারের নাম দেওয়া আছে। তো এগুলাকে আসলে বলা হয় হচ্ছে ক্যাটাগরিক্যাল কলাম বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ওকে, তো এই দুইটা ভাবে আমরা হচ্ছে ইউনিভেরিয়েটকে ভাগ করতে পারি। তো দেখি এর মধ্যে, তো যখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নিউমেরিক্যাল ভেরিয়েবল, যখন আমরা নিউমেরিক্যাল ভেরিয়েবল পাবো তখন আমরা দেখেন কি পাচ্ছি, যে যেই চার্টগুলো পাবো বা গ্রাফগুলো পাবো সেটা হচ্ছে হিস্টোগ্রাম পাচ্ছি, তারপর একটা হচ্ছে বক্স প্লট পাচ্ছি, একটা হচ্ছে ডেনসিটি প্লট পাচ্ছি, আর আরেকটা হচ্ছে ভায়োলিন প্লট পাচ্ছি। ওকে, এগুলো হচ্ছে মোস্ট কমন, এগুলা ব্যবহার হয়ে থাকে। মানে এর বাইরে আর আপনার লাগবে না, যে কোনো একটা আপনি নিউমেরিক্যাল ভেরিয়েবলকে গ্রাফ চার্টে বা চার্টে উপস্থাপন করবেন, আপনি এই যে কোনো একটা দিয়ে করতে পারেন। ওকে, আবার ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে আমরা পাচ্ছি বার চার্ট। বার চার্টের আবার অনেকগুলো ভাগ আছে, পাই চার্ট আছে, তারপরে হচ্ছে ডোনাট চার্ট আছে, তারপরে হচ্ছে কাউন্ট প্লট আছে। এগুলো আমরা আরো দেখব, পাই চার্ট। তারপরে এখানে যদি আমি আরেকটা এভাবে লিখি যে ডোনাট চার্ট। ওকে, ডোনাট, ডোনাট চার্ট। ওকে, এগুলো আমরা সব আস্তে আস্তে দেখবো, আমরা একটু ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখি। এখন আমি যদি আপনাদের বলি যে হিস্টোগ্রাম আমি আঁকাবো, তখন আমরা আসলে তাহলে হিস্টোগ্রাম কখন আঁকাবো সেটা আমাদের আগে জানতে হবে। তো এখানে বুঝতেই পারতেছেন যে যখন ইউনিভেরিয়েট অ্যানালাইসিস আপনি করবেন তখন হচ্ছে আপনি হিস্টোগ্রাম আঁকাবেন। তাহলে ইউনিভেরিয়েটের আবার তো দুইটা টাইপ আছে, একটা ক্যাটাগরিক্যাল আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। তো যখন আপনার ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করতে গিয়ে নিউমেরিক্যাল ভেরিয়েবল পাবেন, তখনই আপনি হিস্টোগ্রাম আঁকাবেন। ওকে, তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে, যেটা আমাদের ইয়েটা ছিল এস ডেটা। ওকে, তো এখানে দেখেন, এখানে শুধুমাত্র আমাদের কি দেয়া আছে, এস দেয়া আছে, যেটা নিউমেরিক ভেরিয়েবল। ওকে, তো এখানে আপনি মনে করেন যে এটা একটা বড় ডেটা সেট, এদিকে আরো অনেক ডেটা ডেটা আছে, আমরা শুধুমাত্র এজ কলাম যেটা সেটা নিয়ে কাজ করতেছি। ওকে, আমি এই জন্য ওগুলো বাকিগুলো সরাই দিছি, জাস্ট আমি এজ আপনাদের বোঝার সুবিধার্থে। এটা একটা বড়, আরো মনে করেন যে নেম ছিল, তারপরে হচ্ছে রোল নাম্বার ছিল, কোন ক্লাসে পড়ে, কোন গ্রেডে পড়ে, মানে তার রেজাল্ট কোন গ্রেড আসছে, এগুলো আরো কলাম ছিল। আমি জাস্ট সবগুলো সরাই দিয়ে জাস্ট এজ রেখেছি, এটা নিয়ে কাজ করব বলে। ওকে, তাহলে যখন আমরা শুধুমাত্র এরকম নিউমেরিক্যাল ভেরিয়েবল পাবো তখন সেটাকে আমরা আসলে হিস্টোগ্রামে আঁকাতে পারি। ওকে, তো হিস্টোগ্রামে যদি আমি ওই যে যেই ডেটাটা আমি মাত্র দেখালাম সেই ডেটাটাকে আমি যদি হিস্টোগ্রাম ড্র করি, তখন এই হিস্টোগ্রামটা এরকম ভাবে দেখায়। আমি এটা জুপিটার নোটবুকে হচ্ছে ম্যাটপ্লটলি বা আরো অন্যান্য যেই আমাদের ভিজুয়ালাইজেশন টুল আছে সেই টুলগুলো ইউজ করে আমি এই পিকচারটা ওই ডেটা থেকে ড্র করেছি। ওকে, ওই ডেটার উপরে ভিত্তি করে আমাদের এই চারটা জিনিস ড্র করা।
তো সবার প্রথমে আমরা দেখতেছি এটা হচ্ছে হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রামের যদি আমি কিছু বৈশিষ্ট্য আপনাদের বলি, তো হিস্টোগ্রামও একটা হচ্ছে বার চার্টের আন্ডারে পড়ে। তো বার চার্ট নিয়ে আমি পরে বলতেছি, আগে হিস্টোগ্রামটা বলে নিই। হিস্টোগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলি। তো সাপোজ মনে করেন যে এইটা 10 থেকে শুরু হয়েছে, ওকে, এখানে 10 থেকে শুরু হয়েছে, প্রতি 5 করে গ্যাপ গিয়ে দেখেন এখানে 10, এখানে 15, এখানে 20, 25, 30, 35, তারপরে এখানে সাপোজ 40-তে শেষ হয়ে গেছে। এখন এই হিস্টোগ্রামটা আমাদের মেনলি কি শো করতেছে, যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে 25 থেকে 30-এর মধ্যে সবচাইতে বড় রেঞ্জের ভ্যালুগুলা এইখানে, মানে সবচাইতে বড় রেঞ্জের ভ্যালুটা এখানে, মানে এর মানে বোঝাচ্ছে যে এখানে সবচাইতে বেশি সংখ্যক ভ্যালু স্টে করতেছে, তাই না? তো এইখানে দেখেন কোনো আসলে গ্যাপ নাই। এই যে এই বারের সাথে এই বারের মধ্যে মাঝখানে এখানে কোনো গ্যাপ নাই, এখানে জাস্ট রেঞ্জ, যে 10 টু 15, 15 টু 20, 20 টু 25। তো হিস্টোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে তাদের মাঝে কোনো গ্যাপ থাকবে না, এগুলা একটার সাথে আরেকটা অ্যাডজাস্টেড অবস্থায় থাকবে। ওকে, আপাতত আমি এতটুকুই রাখতেছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে হিস্টোগ্রাম মেনলি আমরা যেই কারণে বানাই সেটা হচ্ছে একটা ডেটার বা ওই কলামের যে নিউমেরিক কলাম নিয়ে আমরা কাজ করতেছি বা হিস্টোগ্রাম মেক করতেছি, সেই কলামটার ডেটা আসলে কোন ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে সেটা দেখার জন্য আমরা এই হিস্টোগ্রামটা ড্র করি। ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা আরও পরবর্তীতে জানবো, শুধুমাত্র আমরা জেনে রাখি যে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের মেন বিষয় হচ্ছে যে মাঝের ভ্যালুগুলা এখানে বেশি থাকবে আর শুরুর দিকে কম থাকবে, আবার শেষের দিকে কম থাকবে। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা। তো এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা হচ্ছে হিস্টোগ্রাম দিয়ে বানাচ্ছি, এটা দেখেন জাস্ট একটা কিছু কয়েকটা বার দিয়ে আমাদের এগুলো দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এই যে বারগুলো দেখাচ্ছে এই জিনিসটা আমরা অত স্মুথলি ভাবে বুঝতে পারতেছি না, কিন্তু দেখেন এই যে ডেনসিটি প্লট যেটা, এটা আমরা আরো স্মুথলি দেখতে পাচ্ছি যে কোথায় আসলে কতটুকু বাড়তেছে আর কোথায় সবচাইতে বেশি। এখানে দেখেন দেখা যাচ্ছে যে 25 থেকে 30-এর মধ্যে সবচাইতে বেশি ভ্যালু স্টে করতেছে। ওকে, এটাই মেনলি এটা বোঝাচ্ছে। তো এই যে হিস্টোগ্রাম আর ডেনসিটি প্লট, এটা এই দুইটা কাছাকাছি জিনিস নির্দেশ করে, বা জাস্ট এইটা কি করে, শুধুমাত্র আপনাকে একটা সুন্দর স্মুথ একটা গ্রাফ দেখাচ্ছে। ওকে, এই যে হিস্টোগ্রাম এটারই জাস্ট একটা স্মুথ ভার্সন হচ্ছে ডেনসিটি প্লট, আর কিছুই না, দুইটা সেম। জাস্ট আমরা কোনো একটা ডেটার বা কোনো একটা কলামের সেটা কোন ডিস্ট্রিবিউশনের দিকে যাচ্ছে সেটা আমরা দেখার জন্য মেনলি হিস্টোগ্রাম ব্যবহার করি। আর এটা তো আরেকটা জিনিস বললামই, যে এখানে যে রেঞ্জগুলা, এই রেঞ্জগুলা একটার সাথে আরেকটা কানেক্টেড। যেমন আমি যদি নিচে এখানে একটা উদাহরণ দেই, দেখেন এখানে আমাদের কিছু ডেটা আছে, যেমন 152, তারপরে হচ্ছে 158, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে। এখন এই বিনগুলো আমি যদি এখানে একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করি, সাপোজ এখানে যদি আমি একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করতে যাই, তাহলে এই বিনগুলা কার আন্ডারে যাবে? তো আমি রেঞ্জগুলো আমি দেখেন এখানে বাম পাশে রেঞ্জ লিখে রেখেছি, যে 150 থেকে 160, ওকে, তারপরে 160 থেকে 170। তো এখানে আমাদের একটা বিষয় আছে, দেখেন এখানে 150 থেকে 160 পর্যন্ত, 150 আর 158 এই দুইটা ভ্যালু নিছে, বাট দেখেন যেটা 60 সেই ভ্যালুটা আবার এখান থেকে শুরু হয়েছে। তো এখানে আমাদের যে রেঞ্জ, সাপোজ এত টু এত, ওকে, তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে প্রথমে যে রেঞ্জটা আছে, যেমন এখানে 150, এইটা হচ্ছে ইনক্লুসিভ রেঞ্জ। ওকে, ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্ত, যেটা আমরা বলি ইনক্লুসিভ। আর এটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে এটা হচ্ছে বহির্ভুক্ত বা অন্তর্ভুক্ত না। ওকে, এক্সক্লুসিভ মানে দেখেন এখানে 160, এই জন্য এই 160 ভ্যালুটা এইখানে আসছে। এই ভ্যালুটা তো আমরা উপরেও দিতে পারতাম, কারণ এখানে তো রেঞ্জ 160 এখানেও আছে। তো ওইটা নিচ্ছি না, কারণ হচ্ছে এটা এক্সক্লুসিভ বা এটা বহির্গত। ওকে, এর অন্তর্গত না। তাহলে যেটা প্রথম রেঞ্জ সেটা হচ্ছে ইনক্লুসিভ, আর যেটা সেকেন্ড রেঞ্জ সেটা হচ্ছে এক্সক্লুসিভ। ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এইভাবে আমরা জাস্ট একটা হিস্টোগ্রাম ড্র করতে পারি। এরপরে আমাদের এখানে আছে হচ্ছে বক্স প্লট, এটা দিয়েও আমরা হচ্ছে কোন ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়তেছে সেই ডিস্ট্রিবিউশনের সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারি। ও জাস্ট আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যখন নিউমেরিক কলাম পাবো তখন হচ্ছে এই গ্রাফগুলা দিয়ে সেই কলামের ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে পারবো, যদি সেটা নিউমেরিক হয়। সেম ভাবে এখানে দেখেন ভায়োলিন প্লট, এই ভায়োলিন প্লট আর বক্স প্লটটা কাছাকাছি জিনিস মিনিং করে, যে আসলে কোথায় কোন ভ্যালুগুলো। দেখেন এখানে যে ব্যাপ্তিটা হয়েছে
এই বরাবর এই ব্যাপ্তিটা বোঝাচ্ছে মিডিলের দিকে বেশি। ওকে, আর সাইডের দিকে হচ্ছে কম, এখানে এদিকে হচ্ছে কম, কম ভ্যালু স্টে করতেছে, এদিকেও কম ভ্যালু স্টে, বাট মিডিলের দিকে সেই ভ্যালুটা হচ্ছে বেশি স্টে করতেছে, এই জন্য ব্যাপ্তিটা এখানে দেখেন মিলে গেছে, এটা একটা ভায়োলিনের মতো দেখাচ্ছে, এই জন্য এনার নাম হচ্ছে ভায়োলিন প্লট। ওকে, তাহলে আমাদের যে নিউমেরিক ভেরিয়েবল হলো ইউনিভেরিয়েটের, সেটা আমাদের হয়ে গেল। এখন আমরা আমাদের যে আরেকটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল, সেই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কি কি চার্ট ড্র করতে পারি, আমরা সেই জিনিসটা এখন দেখব। ওকে, তো আমরা এই পাশে চলে আসি। তো আমরা প্রথমে বলেছিলাম যে বার চার্ট করতে পারবো, পাই চার্ট করতে পারবো, তারপর হচ্ছে কাউন্ট প্লট, আর একটা হচ্ছে ডোনাট চার্ট। এগুলো আমরা সবগুলোর এক্সাম্পল দেখব সহ। আমরা হচ্ছে আমাদের যে ডেটা সেটটা আছে নিউমেরিক ভেরিয়েবলের, সেই ডেটা সেট হিসেবে আমি এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ড্র করে রেখেছি, আপনারা খুব সুন্দর একটা ধারণা পাবেন। ওকে, তো সবার প্রথমে আমি একটু বলে নেই যে বার চার্ট। ওকে, এই বার চার্টের অনেকগুলো আবার প্রকার আছে। তার মধ্যে দেখেন সবার প্রথমে যেটা, সেটাকে আমরা কি বলতেছি যে ভার্টিক্যাল বার চার্ট। ভার্টিক্যাল বার চার্ট বলতে তো আমরা বুঝতে পারতেছি যে উলম্ব বা লম্ব বরাবর, এই বরাবর হচ্ছে আমাদের কিছু জিনিসপত্র দিবে। এখন বলবেন যে এটা তো আমাদের হচ্ছে হিস্টোগ্রামের মতোই দেখাচ্ছে। না, এটা হিস্টোগ্রামের মতো দেখাচ্ছে না। হিস্টোগ্রামের মেন জিনিস ছিল যে এগুলা একটার সাথে আর একটা বার যেগুলা, সেগুলা হচ্ছে লেগে থাকবে, কোনো আহ, ফাঁকা থাকা যাবে না মাঝখানে। বাট এই যে ভার্টিক্যাল, এই যে বার চার্টগুলা, এগুলা একটার মাঝে আর একটা হচ্ছে ফাঁকা থাকবে। কেমন ফাঁকা? এই যে দেখেন, এখানে দেখেন গ্রিন দেখাচ্ছে, ব্লু দেখাচ্ছে, রেড দেখাচ্ছে, এই মাঝখানে যে এই পয়েন্টগুলো হচ্ছে ফাঁকা, এখানে কোনো আসলে বার নাই। ওকে, তাহলে গ্রিনের ভ্যালু কত দেখেন, 20, তারপরে ব্লু এর ভ্যালু হচ্ছে 15, আর রেডের ভ্যালু হচ্ছে 10। এই চারটা আমরা কোথা থেকে পেলাম? এই চারটা আমরা এই যে ডেটা সেট আমাদের এই যে ফেভারিট কালার, এখান থেকে আমরা নিলাম। এই যে ফেভারিট কালার, এটা তো অবশ্যই নিউমেরিক না, কারণ হচ্ছে এখানে তো আমরা স্ট্রিং ভ্যালু দেখতে পাচ্ছি যে কিছু কোনো কিছু নাম দেয়া আছে। তাহলে যখন এরকম নাম দেয়া থাকবে তখন সেটাকে আমরা কি বলি, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা ক্যাটাগরিক্যাল ফিল্ড বা ক্যাটাগরিক্যাল কলাম, আমরা যেটাই বলি। তো এই কলামে আসলে কতগুলা রেড আছে, কতগুলা ব্লু আছে, আর কতগুলো গ্রিন আছে, এটা যদি আমরা হিসাব করি, তখন আমরা এটা যদি কাউন্ট করি, তাহলে আমরা এই সেম এই কাউন্টটাই পাবো যে গ্রিন আছে এখানে হচ্ছে 20টা, ব্লু আছে হচ্ছে এখানে 15টা, আর রেড আছে হচ্ছে 10টা। তো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল বার। তো তারপরে এটাকে আবার আরো দুইটা নামে ডাকা হয়। এটার নাম হচ্ছে কলাম চার্ট, একটা হচ্ছে কলাম চার্ট আর একটা হচ্ছে কাউন্ট চার্ট। এই পুরাটা মানে এই সেম জিনিসই আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকতেছি, যে ভার্টিক্যাল বার বলতেছি, বা কলাম চার্ট বলতেছি, বা কাউন্ট চার্ট বলতেছি। ওকে, এই সেম জিনিসটাই যখন আমরা হরাইজন্টাল বরাবর করতেছি, তখন সেটাকে আমরা বলতেছি হরাইজন্টাল বার গ্রাফ বা বার চার্ট। ওকে, যেটাই বলি আমরা। তাহলে দেখেন জাস্ট গ্রিনটা, এগুলা আগে হচ্ছে যেটা এক্স অক্ষ বরাবর ছিল সেটা এখন ওয়াই অক্ষ বরাবর হয়ে গেছে, আর যেটা ওয়াই অক্ষ বরাবর ছিল সেটা এক্স অক্ষ বরাবরে চলে আসছে। দেখেন সেম ভ্যালু দেখাচ্ছে যে গ্রিনের ভ্যালু হচ্ছে এই যে 20, তারপরে হচ্ছে ব্লু এর ভ্যালু হচ্ছে 15, আর রেডের ভ্যালু হচ্ছে 10। তাই না? এখানে যা ছিল সেম জিনিসটাই আসলে মিন করতেছে। ওকে, জাস্ট আমরা ঘুরিয়ে দিয়েছি এটা। এখন এরপরে আসে আমাদের দেখেন যে স্ট্যাকড বার চার্ট। স্ট্যাকড বার চার্ট এইটা দেখেন, এইগুলা কিন্তু এখন পর্যন্ত আমরা হচ্ছে ইউনিভেরিয়েটের মধ্যে আছি, কিন্তু যখন আমাদের হচ্ছে স্ট্যাকড বার চার্টে চলে যাব, তখন এটা আসলে আমাদের আর ইউনিভেরিয়েট থাকবে না, এটা হচ্ছে তখন ভেরিয়েটে চলে যাবে। এটার কারণ কি দেখেন, আমাদের ওই যে আমাদের যেই টেবিলটা আমরা মাত্র দেখে আসলাম কালারের, ফেভারিট কালারের, সেই টেবিলে আমাদের আরো একটা কলাম ছিল, সেই কলামের নাম ছিল হচ্ছে গ্রেড, যে কে কোন গ্রেড পেয়েছে। ওকে, তো দেখেন যারা গ্রেড 1 তাদের এখানে দেখাচ্ছে, যারা গ্রেড 2 তাদের এখানে দেখাচ্ছে, যারা গ্রেড 3 তাদের এখানে দেখাচ্ছে। ওকে, তো ওই জাস্ট ওই কলামটা আমি সরিয়ে দিয়েছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। এটা আমাদের এখন লাগবে না, যখন আমরা পরবর্তীতে এডিটে যাব তখন হচ্ছে আমরা এই জিনিসটা স্ট্যাকড বার গ্রাফটা দেখব। ওকে, জাস্ট এটা আমাদের বার গ্রাফের মধ্যে পড়ে, এই জন্য আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। তারপরে এখানে দেখেন আমাদের আরেকটা আছে গ্রুপড বার গ্রাফ। তো এইটাকে আবার আমাদের আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ক্লাস্টার্ড। এটাও হচ্ছে আমাদের ওই মাল্টিভেরিয়েট চার্টের আন্ডারে চলে যায়। তো এটাও আপনাদের হচ্ছে তিনটা বা একে মানে দুইয়ের বেশি লাগবে আর কি, তিনটা ভেরিয়েবল বা চারটা ভেরিয়েবল দিয়ে আমরা এই জিনিসগুলো উপস্থাপন করতে পারি। ওকে, তো আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম, যখন আমরা ওই জিনিসগুলো আলোচনা করব তখন এই জিনিসগুলো আরো সুন্দরভাবে জানবো। তো তারপরে আমাদের আসে 100% স্ট্যাকড বার চার্ট। 100% এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। এইটা আমাদের এই যে আমরা পাই চার্ট নিয়ে আলোচনা করব আর ডোনাট চার্ট নিয়ে আলোচনা করব, ওইটার সাথে আমরা হচ্ছে এটা আলোচনা করব। তো এখন বার চার্ট, সাপোজ মনে করেন যে বার চার্ট আমাদের হচ্ছে শেষ। ওকে, এখন আমরা দেখব পাই চার্ট। পাই চার্ট মানে কি বোঝাচ্ছে।
দেখেন পাই চার্ট আমাদের গ্রিন আসলে কত পার্সেন্ট আছে, কোনো একটা কলামে গ্রিন আসলে কতগুলা আছে সেই সবগুলা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ আমাদের দেখাবে। তো গ্রিন আমাদের এখানে দেখাচ্ছে দেখেন 44.4%। রেড কত পার্সেন্ট আছে? 22.2%। আর ব্লু কত পার্সেন্ট? 33.3% আছে। তো পাই চার্টে মেনলি হচ্ছে আমাদের পার্সেন্টেজ ওয়াইজ দেখায় সব সবগুলা যতগুলা ভ্যালু থাকবে সবগুলার যোগফল, বা এটা পার্সেন্টেজ তো আমরা জানি 100-র মধ্যে হবে, তো এটা হচ্ছে 100-র মধ্যে সবগুলাকে ভাগ করে সেভাবে দেখাবে যে আসলে কে কত পার্সেন্টে আছে। ওকে, তো যখন ক্যাটাগরিক্যাল ফিল্ড পাবো বা ভেরিয়েবল পাবো তখন আমরা সেটাকে দেখার জন্য বা অ্যানালাইসিস করার জন্য আমরা পাই চার্ট ব্যবহার করতে পারি। আবার উপরের যে আমরা ভার্টিক্যাল বার গ্রাফ দেখলাম যে গ্রিনের সংখ্যা কত, ব্লু এর সংখ্যা কত, এখানে সংখ্যা দেখতে পাচ্ছিলাম, বাট এখানে কিন্তু কোনো সংখ্যা নাই। আমরা চাইলে সংখ্যাও দেখতে পারি, বাট এটা মেনলি হচ্ছে পার্সেন্টেজ দেখায় যে সে শতকরা মানে টোটাল পার্সেন্টের কতগুলা পার্সেন্টেজ সে নিয়ে আছে বা দখল করে আছে। ওকে, এরপরে ডোনাট চার্ট। তো আমরা যদি বলি যে আমরা যে পাই চার্টটা দেখলাম সেই পাই চার্টের মাঝখানে যদি আমরা জাস্ট ফাঁকা করে দিই সেটাই হচ্ছে আসলে ডোনাট চার্ট, যার বা জাস্ট আমাদের যে খাবার থাকে একটা ডোনাট, সেই ডোনাটের মতো দেখানোর জন্য এটা মাঝখানে আমরা ফাঁকা রাখি। ওকে, তো দেখেন বাকি সব ভ্যালুগুলো সেম আছে। ব্লু হচ্ছে 33.3, বাকি সবগুলো সেম আছে। ওকে, তো এটাকে আমরা আসলে বলি ডোনাট চার্ট। ওকে, আর সবার শেষ কনসেপ্ট ছিল হচ্ছে আমাদের এই যে এইটা যে 100% স্ট্যাকড বার চার্ট। এইটা কি, আমরা যদি এই ডোনাট চার্টটাকে এইখানে কেটে দিই, একদম এই বরাবর যদি আমরা কেটে দিই তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের 100% স্ট্যাকড হরাইজন্টাল বার চার্ট বা বার চার্ট। ওকে, দেখেন এখানে ওই সেম যে রেশিওটা বা ভ্যালুটা সেমভাবেই আছে এখানে। ওকে, এই যে 44.4, 33.3 আর 22.2%। ওকে, টোটাল হচ্ছে 100%। এই যে আমাদের এখানে দেখেন 100%। তো এইটা ছিল আজকে আমাদের ইউনিভেরিয়েটের যে আলোচনা সেইটা। তো আশা করি আপনারা পুরো জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে ইউনিভেরিয়েটের যে আমাদের দুইটা, আমি আবার একটু প্রথম থেকে একটু কল করে নেই যে নিউমেরিক ভেরিয়েবল হলে আমরা হিস্টোগ্রাম, বক্স প্লট, ডেনসিটি প্লট, ভায়োলিন প্লট এগুলো দিয়ে আমরা ওই ভ্যালুগুলোকে কি করব, মেনলি আমরা কি করতেছি, অ্যানালাইসিস করতেছি কিন্তু। ওকে, এগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করতেছি। আর যখন আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা ফিল্ড আসবে তখন আমরা এই জিনিসগুলো দিয়ে সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব, দেখব যে আমরা সে কতটুকু আসলে জায়গা নিয়ে আছে। এরপরে আমরা পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বাই ভেরিয়েট কোনগুলা, তারপর হচ্ছে মাল্টি ভেরিয়েট কোনগুলা। ওকে, এগুলো সব আমরা আস্তে আস্তে জানবো। তো আজকে আমরা এইটুকুই রাখতেছি। তো আশা করি আপনাদের এই পুরো ভিডিওটা আসলে ভালো লাগবে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। ওকে, আর অনেকেই হচ্ছে শুধু ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন না, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, এতে করে আমি হচ্ছে মেনলি মোটিভেশন পাবো পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।